আপনাদের মাঝে যে গল্পটা উপস্থিত করতে যাচ্ছি, আমি কখনো ভাবিনি যে এই গল্পটা আপনাদের সামনে আমি উপস্থিত করব। তো এই ঘটনাটা যে এমন একটা ঘটনা, ঠিক এইভাবে যে মানুষটা খুব ছিল জেদি। তো জেদি হওয়ার কারণে তার নিজের জীবনের মায়াটা নিজেই ত্যাগ করে। তো এই ঘটনাটার পিছনে যে একটা অলৌকিক ঘটনাটা যে ঘটে, তখন তো সেই সময় বাঁশের বেড়ার বাড়ি ছিল, এবং যে সেই রাতে যে অলৌকিক ঘটনাগুলো যেগুলো ঘটে, যা না শুনলে আপনারা কখনো বিশ্বাসই করতে পারবেন না। তো এই গল্পে অবশ্যই সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থিত করব। তো গল্পটা মনোযোগ দিয়ে শুনুন। তো ঘটনাটা ঠিক ছিল এইরকম, যখন আমরা ছোটবেলা, তখন সেই মহিলাটি ছিল ভীষণ একটু জেদি, এবং সে হয়তোবা কারোর সঙ্গে কোনো পরক্রিয়া ছিল কিনা সে বিষয়টা আমরা আজও অবধি ক্লিয়ার করিনি। তো যখন আমরা ছোটবেলা, ঠিক সেই সময় আমাদের পার্শ্ববর্তী এক বড় ভাই ছিল। তো তার সঙ্গে একটু সম্পর্ক ছিল, একটু ভিন্ন ধরনের ছিল, লোকমুখে শোনা যায়। তো তখন আমরা সেই জিনিসটা বুঝতাম না। তো সেই মহিলাটি ছিল হার্টের রোগী, হার্টের পেশেন্ট ছিল। তো তাকে রাজশাহী থেকে তখন চিকিৎসা করে আনা হয়েছিল। আর বিশেষ করে যখন সমস্যাটা তার বেশি হয়, তখন সেই সময় ওরাডেক্সিন নামে একটা ইনজেকশন ছিল, সেই ওরাডেক্সিন ইনজেকশনটা দেওয়া হতো, এবং এটাই নাকি ছিল শেষ চিকিৎসা। তো এই অ্যান্টিবায়োটিক ওরাডেক্সিন ইনজেকশনটা সবসময় 3 থেকে 4টা তার বাড়িতে সবসময় মজুদ থাকতো। তো তার পরিবারে স্বামী স্ত্রী মাঝামাঝি একটু দ্বন্দ্ব হতো বিষয়টা। তো তার স্বামী আস্তে আস্তে বিষয়টা একটু জানতে পারে যে তার সঙ্গে একটু গভীরতার মতো সম্পর্ক আছে, কিন্তু আসলে সে ব্যক্তিটা স্বীকার করতো এইভাবে যে তার সঙ্গে সম্পর্ক আছে ছোট ভাই এবং এক কথায় দেবর এবং ভাবি যে সম্পর্কটা হয়, ঠিক সেই রকম। তো মাঝে সাঝে কিছু হয়তো একটু সহযোগিতা করতো। তো এইভাবে তাদের মাঝে একটা দেবর ভাবির একটা সম্পর্ক হয়। আমরাও দেখি, না দেখা না, তো আমরা যেহেতু কাকি বলে ডাকি, তো তখন সেই জিনিসটা আমরা অতটা তোয়াক্কা করি না, বা আমরা অতটা গভীর অতটা আমরা বুঝতে পারি না। তো এই জিনিসটা তখন আস্তে আস্তে তার পরিবারে একটা বিঘ্ন সৃষ্টি হয়, একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। তো এইরকম হতে হতে এক পর্যায়ে প্রায় 6-7 দিন থেকে এরকমভাবে দ্বন্দ্ব চলে। চলতে চলতে হঠাৎ করে একদিন রাতের বেলা যখন তার স্বামী ঘুম আসে, সেই সময় সে ঘুমের থেকে ওঠার পর সে ওরাডেক্সন যে ইনজেকশনটা ছিল সেই দিন রাতে ভেঙে ফেলার পর ঠিক 3 থেকে 4 দিনের মাথায় এই দ্বন্দ্বটা তখনও তাদের স্বামী স্ত্রীর মাঝেই চলতে চলতে হঠাৎ করে এক পর্যায়ে ভোরের দিকে তার এই হার্টের সমস্যাটা বেশি হয়। যখন বেশি হয় তখন সঙ্গে সঙ্গে তার স্বামী বলে যে ইনজেকশনটা কোথায়, সে বলে না, মুখ খোলে না। এক পর্যায়ে কথা বলতে বলতে তখন তার স্বামী বলে, ধ্যাত্তেরি, এতবারকে বলা হচ্ছে যে ইনজেকশন কোথায়, কথা যদি না বলে তাহলে কী বলে, তুই মরে গেলে আমার করার কিছু নেই, যা, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে পারবো না। তো এই কথা বলার পর তো এক পর্যায়ে যখন সকাল হয়, তখন সে তার স্বামী নিজের মতো করে তার দোকানে যায়, এবং সে পেশেন্টটা হঠাৎ করে সে আরও আক্রান্ত হয়। তার স্বামী দোকানে যাওয়ার পর আরও হার্টের সমস্যাটা বেশি হয়। কথা বলতে বলতে দাঁতি লাগে, চোখ দিয়ে অনর্গল পানি পড়ে। তো আমরা তখন 1 পা 2 পা করে চলে যাই। সকাল তখন আনুমানিক 9টা বাজে। দেখি সে বিছানায় উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছে, এবং চোখ দিয়ে পানি পড়তেছে, কথা বলতেছে। তো অনেক লোকেই, আমরা যে আমাদের প্রতিবেশী কাকি ভাবি বা আমার মায়েরা সবাই বলে যে ইনজেকশনটা কোথায় আছে বলো, ইনজেকশনটা দিলে তোমার হার্টের সমস্যা ভালো হবে। তো তখন সে বলে যে না, আমার আর দুনিয়াতে বাঁচার ইচ্ছা নেই, আমি আর বাঁচবো না, নিজের জীবন নিজেই শেষ করে দিব, এইরকমভাবে সে কথা বলে। তো বলতে বলতে এক পর্যায়ে সে দাঁতি লাগে। এই দাঁতিটা লাগা এবং খোলা ঠিক হয়তো বা 5 মিনিট 10 মিনিট পর পর দাঁতি লাগে এবং খোলে। তো তখন এক পর্যায়ে কথা বলতে বলতে তখন সেই ছেলেটার কানে যায়, খবরটা যখন যাওয়ার পর তখন সে ছেলেটাও আসার পর তখন সে কথা বলে যে বৌদি, কি হয়েছে, আপনার কি সমস্যা, তো আপনার কাছে যে ইনজেকশনটা ছিল সেটা কি করেছেন? তখন সে বলে যে আমি আজ থেকে 3 থেকে 4 দিন আগে তোমার দাদার সাথে গন্ডগোল লাগে আমি ইনজেকশনগুলো ভেঙে ফেলছি। তো তখন সেই সময়ে এই ইনজেকশনটা এতটাই অভাব ছিল যে যদি কারো প্রয়োজন পড়ে আগাম এটা ওষুধের দোকানে অর্ডার করা লাগতো, অর্ডার করলে তাহলে তারা এনে দিত। তো তখন বলে যে আপনি এটা কাজ করছেন, গন্ডগোল হয়েছে দাদার সঙ্গে আর আপনি রাগ ঝাড়ছেন ইনজেকশনের উপরে, ওটা কি ঠিক?
তো এইভাবে কথা বলতে বলতে সে আবার আচানক দাঁতি লাগে যায়। তো এইরকম করতে করতে ঠিক মানে আনুমানিক যখন বেলা 10:30 বাজে তখন তার এই হার্টের প্রবলেমটা আরও বেশি হয়, ফেস করে সে। করতে করতে এক পর্যায়ে যখন তার স্বামীর কানে যখন যায় যে তার স্ত্রী না বাঁচা, মৃত্যুশয্যায়, তখন সে চলে আসে। আসার পর তার স্বামীও আসে, সেও থাকে পাশাপাশি দুইজন। তখন বলে যে ডাক্তারের কাছে নিয়ে যায়, চলো দুইজনে। তখন সে বলে যে না, আমি আর ডাক্তারের কাছে যাব না, আমার সময় হয়ে গেছে যাওয়ার, আমি আর ডাক্তারের কাছে যাব না। তো নিজের জীবনটা নিজে সে ছেড়ে দিচ্ছে, কিন্তু সে তবুও ডাক্তারের কাছে যাবে না। তো এক পর্যায়ে এরকম করতে করতে সে দাঁতি লাগে। যখন লাস্ট একবার দাঁতি লাগে তখন সকাল আনুমানিক 11:15 বাজে। তো দাঁতি খোলার পর তখন তার স্বামীর কাছে এবং পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা চায়। এইরকম কথা বলতে বলতে যে হঠাৎ করে যখন মানুষের মৃত্যুটা যে কি জিনিস, যে একটা মানুষের সামনে যখন আজরাইল আসে, যখন মৃত্যু হয়, সে কি রকম কি করতে পারে। তো যখন তার সামনে যখন আজরাইল আসে, ছটপট ছটপট শুরু হয়ে যায়। যেরকম খাঁচার মধ্যে একটা পাখি রাখলে ওই পাখিটাকে যদি এদিক ওদিক থেকে 2 হাত দিয়ে যদি নাড়াচাড়া হয়, ছুটে বের হয়ে যাওয়া যায় না, ঠিক সেই রকম ভাবে ছটপট ছটপট করে আর বারবার হাত পা বিছনায় এরকম ভাবে খামচায় ধরেছে। ঠিক যখন জীবনটা যখন যাবে ওই সময় সে বিছানাতে প্রস্রাব এবং পায়খানা করে ফেলে ভয়ে। এই জিনিসটা যখন তার স্বামী বা আমরা যখন দেখি, আমরাও তো তখন সে ভয়ে মনে করেন যে ছোটোবেলা, তখন আমরা মনে করেন যে একে অন্যকে জড়িয়ে ধরি যে মানুষটা কেন এরকম করতেছে। 2 থেকে 3 মিনিট পর তখন তার ভিতরে মানে উপর দিকে একটা টান ওঠে, এইরকমভাবে উপর দিকে, মানে যেরকম একটা মানুষের অ্যাজমা বা শ্বাসকষ্ট যখন হয় এরকম উপর দিকে টান উঠতে উঠতে এক পর্যায়ে ঠিক 3 বার জোরে নিয়ে ছাড়ার পর সে চোখ এরকমভাবে স্থির হয়ে যায়। যখন তার সামনে চোখটা স্থির করে তারা বুঝতে পারে সে আর দুনিয়াতে নাই। যখন তার হাতের নাটটা যখন ধরার পর যখন দেখে সম্পূর্ণ শরীর তার নিস্তেজ হয়ে গেছে, বুঝতে পারে তখন সে আর দুনিয়াতে নাই। তখন সে আস্তে করে তারা দুইজন ধরে ওই অবস্থায় তুলসী তলা বের করে তাকে গীতা পাঠ করা শুরু করে। তো এই জিনিসটা হওয়ার পর তখন তারা তার পরিবারের আত্মীয় স্বজন সবাইকে খবর দেওয়ার পর আনুমানিক বিকাল 3টা থেকে 3:30টার সময় তাকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যায় এবং সন্ধ্যার আগে আগে সবাই আসে। বিভিন্ন অনেক দূর দূরান্তে থেকে তাদের আত্মীয় স্বজন আসার পর সন্ধ্যার আগে আগে তার সৎ কাজটা শেষ করে ফেলে। এই জিনিসগুলো করার পর তারা 1 দিন 2 দিন 3 দিন সেখানে রাত যাপন করার পরে তারা ওই বাড়িটা ছেড়ে দেওয়ার পরে তার বোন আরেকটা বাড়ি করে, সেই বাড়িতে তারা শিফট হয়ে যায়। ঠিক 6 থেকে 7 দিনের মাথায় তার পার্শ্ববর্তী যে রুম ছিল, তার পাশে একটা রুম ছিল, সেই রুমে একজন ভাড়া ছিল, তার 2টা সন্তান ছিল, সজল এবং কাজল। তো তখন তারা ঠিক এতটুক ছোট ছোট। তো হঠাৎ করে সেই দিন রাতের বেলা সেই ঘরের মধ্যে একটা জন্তু ঢোকে। সে জন্তুটা মানে কোন ধরনের আমরা কেউ চোখে দেখিনি, তবে তার খুর, যে পায়ের খুরা যেটা আছে, ঠিক এত বড় বড় পায়ের খুরা এবং গরুর খুরের মতন। সেই দিন রাতের বেলা যখন তার ঘরের মধ্যে ঢোকে, সেই ঘরে যে ঘরে মৃত্যুবরণ করেছে সেই ঘরের মধ্যে যখন মানে দরজা লাগানো ছিল, সেই জিনিসটা একটা ধাক্কা মারার পর দরজা হঠাম করে খুলে যায়। দরজাটা তখন ছিল কাঠের, অর্ধেক ঘুণ খাওয়া এবং 2 পাল্লা দরজা। তো যখন সে একটা ঢিস মারে জোরে, মধ্যে দরজাটা ফাটল ধরে খিল অপর সাইডে ভেঙে যাওয়ার পর সে ঘরের মধ্যে ত্রং ভ্রং করে লাফানো শুরু করে। আর পাশের রুমে যে আছে, তখন সে মহিলাটা ছিল একা, তার স্বামী ছিল মিষ্টির কারিগর, অর্থাৎ মিষ্টির দোকানে মিষ্টি বানাতো। তো সেই দিন রাতের বেলা তার স্বামী বাড়িতে ছিল না, সে 2টা সন্তানকে নিয়ে রাতের বেলা সে তখন ওই ঘরে তখন থাকতো। হঠাৎ করে যখন এই ঘটনাটা ঘটে, একটা ঢিস মারার পর সে দরজাটা খুলে যায়, মানে ওপার থেকে খিলটা ভেঙে যাওয়ার পর সে ঘরের মধ্যে ঢোকে এবং হাম্বা করে চিৎকার দেয়। দেওয়ার পর সে ঘরের মধ্যে তরং ভরং করে লাফায়, ত্রিং করে লাফানোর পর তখন ওই ঘর থেকে সে সজল এবং কাজলের মা বলে, কে ওই ঘরে কে? এই কথাটা যখন বলে তখন কোনো উত্তর আসে না, সারা শব্দ আসে না। তো এই কথা বলার পর তখন তারা একটা শব্দ পায়, পায়ের যে একটা খুরে যে খটখট করে শব্দ হয়, যে ঘরের মধ্যে ত্রিং করে লাফাচ্ছে, সে শব্দটা হওয়ার পর তখন সে কাজলের মা শব্দটা শোনার পর তারা ভয়ে সেই 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরে থাকে এবং কিছুক্ষণ পর সেই কাজলের মায়ের ঘরের দরজাতে আসে একটা ঢিস মারে।
তাদের ঘরের দরজাটা খিল ছিল নতুন, যার কারণে ভাঙতে পারেনি। যখন সে ঢিস মারে, কিন্তু দরজাটা ছিল নর্মাল, যখন ঢিস মারে কাঠের দরজা তখন পরাত করে একটা শব্দ হয়, কেমন জানি একটা মানে খিল অথবা দরজা ভেঙে যাবে এরকম একটা শব্দ হয়। তো তখন তড়িঘড়ি উঠে সে, তখন দরজার সাইডে ক্লাম দেওয়া ছিল এরকম, ওই ক্লামের মধ্যে বাঁশ দেওয়ার কারণে সে দরজাটা আর ভাঙতে পারে না। সে দরজাতে যখন দুইটা ঢিস মারার পর তখন সেই সজলের মা চিৎকার করে ওঠে, কে কোথায় আছো, আমাকে বাঁচা, আমাদের ঘরে কি যেন ঢুকিছে। তো ওই ফ্ল্যাট থেকে পাশের ফ্ল্যাটে যে 3টা রুম ছিল, ওই রুমে ভাড়াটিয়া তখন শুনতে পাওয়ার পর তখন চলে আসার পর তখন একটা লাঠি ছিল হাতে, লাঠি যখন নিয়ে আসে সে এবং তার বাড়িতে আরো 2টা লোক ছিল, যখন আসার পর অন্ধকারের মধ্যে দেখে যে জলজ্যান্ত একটা জীবন্ত গরুর মতন একটা জিনিস, কত বলা যায় ওটা গরু, কালো কুসকুসে একটা গরু, লম্বা চওড়া বিশাল। যখন তারা আসার শব্দ পায় তখন সে সাঁই করে দৌড় মারে, সুত করে দৌড় মারার পর সে যখন অন্ধকারের মধ্যে যখন যায়, তো তখন তারা সেই গরুর পিছু নেওয়ার পর সেখানে একটু ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গা ছিল, আর ফাঁকা জায়গার উত্তর সাইডে তখন বাঁশের বেড়ার একটা ঘর ছিল, 2টা ঘর ছিল, ছোট ছোট বাঁশের ঘর। সেখানে এক হিন্দু দাদা বসবাস করতো, অনেক দিন থেকে সেই হিন্দু দাদারা বসবাস করতো। তখন তারাও ঘুমাতো, তখন রাত বাজে আনুমানিক 2 থেকে 2:30টার মতো বাজে। যখন রাত 2টা 2:30টা বাজে তখন সেই গরুটা এসে তখন সেই বাঁশের বেড়া ঘরে একটা ঢিস মারে, বাঁশেতে লাগে। যখন বাঁশেতে লাগে গোটা ঘর থরথর করে কেঁপে ওঠে। তো তখন সে ঢাকাইয়া ভাষায় বলে যে কেডা রে, আমার ঘরে কেডা কি করে। এই কথা বলার পর তখন সে আর একটা ঢিস মারে, যখন বাঁশের বেড়া ভেঙে তখন মাথাটা ঢুকে যায় যখন, তখন সে দাদারা তখন আচানক লাফ দিয়ে ওঠে, ঠিক এত বড় একটা মাথা এইরকম করে যখন নাড়া দেয় তখন ওরা তো ও মার করে চিৎকার করে উঠে, তারা এক ঘর থেকে আর এক ঘরে চলে যায়। সে গরুটা তখন মাথাটা বের করে তখন চলে আসে, গোয়াল ঘর ছিল একটু লম্বা উত্তর দক্ষিণ, তখন সে গোয়াল ঘরের মধ্যে ঢুকে যখন পড়ে তখন সেই গরুদের সঙ্গে তাদের ঢিসাঢিসি হয়। তখন সে গরুরা তরং ভরং করে মানে হামলায় হাম্বা করে ডাকে। তো তখন সে দাদারা, তখন দাদা এবং আমার ওই চাচা দাদার ছেলে তখন রাতের বেলা উঠে তখন বলে যে দেখ তোরে ডাকাত ঢুকিছে নাকি, গরু কেউ চুরি করেছে নাকি, গরু এরকম লাফাচ্ছে কি জন্য। তখন দাদার ছেলে তখন উঠে চলে আসে সেই গরু ঘরের কাছে। যখন সে গরু ঘরের সামনাসামনি যখন আসে আর ওই গরুটা তখন বুঝতে পারে, তখন সাঁই করে একটা মানে লাফ মারার পর সে অন্ধকারে চলে আসে। যখন সে অন্ধকারে বের হয়ে আসে তখন দাদা আর আমার ওই কাকু 2জনে দেখে যে একটা গরু বের হলো। কারে গরু কি ঘরের থেকে বের হচ্ছে নাকি, ডাকাত ঢুকেছে নাকি। এই কথা বলার পর ঘরের মধ্যে যখন ঢোকে, গরু গোলে ঘরের মধ্যে দেখে যে না গরু ঠিক আছে, তখন বলে যে ক্যারে তাহলে আর একটা গরু বের হয়ে গেল, এটা কার গরু। তখন সে গরু পিছু নিতেই আস্তে করে সে বাড়ি থেকে বের হয়ে সামান্য কিছু দূর যাওয়ার পর গরুটা আচানক গায়েব হয়ে যায়। সামনে উত্তর দিকে রাস্তা ছিল, রাস্তা পার হয়ে যায় গোরস্থান ছিল, বা এখনো সেই গোরস্থানটা আছে, সেটা পারিবারিক একটা গোরস্থান এবং বিশাল বাঁশের থোপ আছে। যে বাঁশের থোপের গল্পগুলো এর আগের এপিসোডে আপনাদেরকে বিভিন্নভাবে শোনানো হয়েছে। সে বাঁশের থোপ এবং পারিবারিক গোরস্থান দুটাই আছে। সেই গোরস্থানের কাছে আসে সে আচানক গরুটা মিশে যায়। তখন তো তাদের ভিতরে একটা আতঙ্ক বোধ হয়, তারা তখন থরথর করে কাঁপা শুরু করে দেয়। বাপ ছেলে 2জনে কেড়ে হঠাৎ করে গরু নিমিশে উধাও হয়ে গেল কোন জায়গায়। তো যাই হোক তখন তারা অন্ধকার থেকে চলে আসে বাড়ির দিকে। আসার পর তো এই বিষয়টা পরের দিন আমাদের পাড়ার মধ্যে একটা হইচই ফেলে। লোকজন তখন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে, আমাদের পাড়ার লোকজন তখন সবাই সকালবেলা জড়ো হয় সেই ঘরে। তখন সবাই দেখে স্পষ্ট দাগ এবং মাটির খুঁড়া, এবং যে গরুটা যে এই হিন্দু দাদার ঘরের মধ্যে যে ঢিস মারে ঘর মানে এতখানি যে বেড়াটা ভেঙে ফেলছে, সে বেড়া ভাঙ্গা যে অংশটা সেটাও পর্যন্ত দেখা। এবং সেই সময় যেই দিক দিয়ে গেছে ওই গরুটা, ঠিক মনে হচ্ছে যে এতটুক পর্যন্ত 1 ইঞ্চি করে পায়ের একটা চিহ্ন রেখে গেছে। দাদার বাড়ি থেকে বের হয়ে যে গোরস্থানের দিকে আসে যে মিশে গেছে, ওই পর্যন্ত পায়ের খুঁড়ার একটা চিহ্ন পাওয়া যায়। পাড়ার লোকজন সবাই দেখে একটা চাঞ্চল্যকর বিষয় হয়ে যায়। এবং সেই সময় সজল কাজলের মা এতটা ভীতু হয়ে যায় যা বলার মতো না। পরের দিন সজল কাজলের বাবা যখন আসে তখন সম্পূর্ণ ঘটনাটা বলা হয় তাহাকে, এবং দেখে সে নিজেও স্পষ্ট দেখে সেই গরু সাপ তুলসীতলা গেছে, যেখানে লাশটাকে শোয়ানো হয়। সে তুলসীতলা যায় নাচানাচি করেছে, মানে
গরুরা যখন লাফালাফি করে একটা জায়গায়, দেখবেন যে মাটি বিভিন্নভাবে উঠে যায়, পায়ের একটা খুঁড়ে চিহ্ন থাকে। ঠিক একই রকমভাবে ওই তুলসী তলা লাফালাফি করছে, ঘরের মধ্যে লাফালাফি করছে, এবং যেই দিক দিয়ে গেছে পায়ের এক একটা করে চিহ্ন রেখে গেছে। পাড়ার লোকজনেরা যখন এই জিনিসগুলো জানাজানি হয়, দেখা দেখি করে, কথা বলা বলি করে যে আসলে একটা লোক মারা গেলে 40 দিন নাকি সেই জায়গাতে রুহু যাতায়াত করে। আসলে কেউ বলিতেছে রুহু, কেউ বলে আত্মা, কেউ বলে রুহু, কেউ বলে আত্মা, আবার কেউ বলে এটা জিন জাতি। তো আসলে কোনটা সঠিক কোনটা ভুল সেটা আজও পর্যন্ত আমরা জানি না। তবে সেই জিনিসটা আজও পর্যন্ত মানে এই যে গল্পটা বলতেছি, মনে হচ্ছে এখনো পর্যন্ত সেই দাগগুলো চোখের সামনে ভাসতেছে। তো তখন এই লোকেরা তখন সবাই এভাবে বলা বলি করে, সবাই তখন তাকে নির্দেশনা দেয়, যেহেতু এই জায়গাটা মানে শোয়াই রাখছিল, এই জায়গাটা লেপা পোশাক করে দেওয়ার পর এই জায়গাটা একটু গঙ্গা জল ছিটে দিয়ে যেন খেজুরে কাঁটা দিয়ে যেন এরকমভাবে ঘিরে দেয়। তো এই কথাটা বলার পর ঠিক রীতি নেওয়াজ অনুযায়ী যেরকমভাবে করার দরকার সেভাবে করার পর সেই দিন রাতের বেলা সজলের বাবা এবং মা দুইজনে সে পাশের রুমে থাকে। কিন্তু সেই দিনও এই চাঞ্চল্যকর ঘটনাটা ঠিক যখন রাত 1টা বাজে, সেই গরুটা আবারও পুনরায় উপস্থিত, এবং সজলের বাবাও তখন বলে কে রে, এই কথা যখন বলে কোনো সারা শব্দ দেয় না। কিন্তু সেই দিন রাতে কাঠের যে খড়মগুলো ছিল, মানুষ হাঁটলে পায়ের একটা বাড়ি খাতো, খটখট করে একটা হাঁটার আওয়াজ হতো, ঠিক সেই রকমভাবে একটা খড়মের আওয়াজ হচ্ছে, হাঁটিচ্ছে, খট 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 করে একটা আওয়াজ হচ্ছে। তখন সজলের বাবা পাশের রুম থেকে বলে কে, তখন কোনো সারা শব্দ দেয় না, কোনো আওয়াজ হয় না। সেই সময় সেই শব্দটা পাওয়া যাচ্ছে, খট 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 করে হাঁটতেছে, এই শব্দটা সে পাচ্ছে, একটা পায়ের খড়মের শব্দ। তো কিছুক্ষণ পর সেই শব্দটা নিমিষে গায়েব হয়ে যায়। তো তখন 10 থেকে 15 মিনিট একটা কান্নার আওয়াজ হয়, হু 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 করে একটা কান্নার আওয়াজ হয়। হতে 10 থেকে 15 মিনিট পর সেই কান্নার আওয়াজটাও যখন মিশে যায়, তখন সজলে বাবা আবারও জোর কণ্ঠে বলে যে কে ওখানে কে, তখন আর কোনো শব্দ হয় না। পরের দিন সেই সজলে মা আসে, তখন আমাদের বাড়িতে তখন বলে যে ও বৌদি, আমার মায়ের সঙ্গে তখন বলে যে বৌদি কালকে রাতে আবার এই ঘটনা ঘটেছে। প্রায় 10-15 মিনিট ধরে কান্নার আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন কান দিচ্ছে, এইরকম একটা আওয়াজ হলো, মানে কেউ মানে কান দিচ্ছে, মানে কি কান্দারই ওটা আওয়াজ, ওটা কান দিচ্ছে। আমরা ঘরের থেকে স্পষ্ট শুনে পাচ্ছি যে একটা মানুষ কান দিচ্ছে। একটা মানুষ কানলে কান্নার আওয়াজ হবে না, কান্নার আওয়াজ হবে। তখন সেই সজলে মাকে আমার মা বলে তোরা দুবেলা পূজা কর, ভগবানের ডাক ঠিক হয়ে যাবে। তো এই কথা বলার পর তখন সজলে মা বলে যে আমরা এই মাস থেকে আর বাড়িতে থাকবো না। তো এইরকমভাবে তারা কথাবার্তা বলতেছে। বলার পর সেই রাত থেকে সজলের মা 2-3 দিন ওই বাড়িতে আর ছিল না। তো এইরকমভাবে করতে করতে আস্তে আস্তে সেই জিনিসটা নিমিষে উধাও হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। তো বন্ধুরা, এটা জিনিসটা কি ছিল, রুহু না আত্মা না এটা জিন জাতি? তো আপনারা অবশ্যই সেই জিনিসটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আজও পর্যন্ত এই জিনিসটা উদ্ঘাটন করতে পারিনি যে আসলে এটা কি আত্মা। তো আমরা যখন ছোটবেলা, তখন আমাদের মায়েরা বলতো যে আসলে এটা আত্মা। যদি আমাদের গল্পটা যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না, যেন আমাদের নিত্য নতুন গল্প সবার আগে যেন আপনার কাছে পৌঁছে। তো আপনাদের জীবনে যদি এইরকম কারো কোনো ঘটনা যদি থাকে, অবশ্যই সেটা আমাদেরকে ইমেলের মাধ্যমেও জানাতে পারেন, অথবা আপনি রেকর্ড করে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আমাদেরকে জানাই দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনার গল্পটা যেন আপনার মতো করে উপস্থিত করতে পারি। তো বন্ধুরা, আজকে এই ছিল গল্প।